ওকে, রিটেনের জন্য যে জিনিসটা গুরুত্বপূর্ণ এট ফার্স্ট হচ্ছে তোমাকে সাহস সঞ্চয় করতে হবে, কারেজ। তোমার ধরো সাহসে নাই, তুমি পারো, কম বেশ পারো, ধরো তুমি কম বেশ পারো কিন্তু তোমার সাহস নাই লেখার মতো, তাহলে তোমার কোনো লাভ হবে না। যে কোনো জিনিস দেখবা যে সাইকোলজিক্যালি কিছু লোক আছে কোন একটা কাজ করবো তার আগে তার মাথার মধ্যে একটা প্ল্যান করে ফেলে। দুই ধরনের প্ল্যান হয়, প্ল্যানটা পজিটিভ হয় আবার একটা নেগেটিভ। কেমন ধরো একজন বলে যে এই কাজ করবো, এত কাজ করতে পারবো কিনা আগেই শেষ, আর আরেকজন আগে থেকে ওইভাবে প্ল্যান করে ফেলে। আর একটা জিনিস আছে একটা সুন্দর পরিকল্পনা, একটা কাজের অর্ধেক, যে কোনো একটা সুন্দর পরিকল্পনা, ঠিক না? তুমি যদি ওইভাবে যদি আগে থেকে করতে পারো। এখন এটার জন্য কি আমি তোমাদেরকে বলি, এই প্ল্যানটা সাকসেসফুল করার জন্য উপর থেকে সহায়তা দরকার। তুমি আমি আসলে আমরা অনেক সময় দেখবো যে অনেক সময় অনেক কাজ করি, কাজ করতে যাই দেখি যে কাজটা ভালো লাগতেছে, করতেছি। আবার অনেক সময় ইচ্ছা আছে অনেক, আমি কাজ করবো, এই করবো, সেই করবো, কিন্তু আসলে কিছুই হয় না। কারণ উপর থেকে যদি সহায়তা না আসে তাহলে তুমি জীবনে ওটা আগাইতে পারবে না। সুতরাং কাজের পাশাপাশি উপরে সহায়তা চাইতে হবে, ঠিক আছে? এবার আসো রিটার্নের ক্ষেত্রে যেটা বললাম যে তোমার সাহসটা সঞ্চয়, সাহসটা কই থেকে আসবে? উপর থেকে আসবে। দেখো যে অনেক সময় অনেক কাজ করতে গেলে মানুষের ভয় লাগে। তুমি এখন চিন্তা করতেই পারো, এখানে আমি এখান থেকে বাসায় যাব, তারপরে কত মনে করো গাড়ি, এটা ওটা, অনেক টেনশন করতে পারো না। এটা কেন করবা? এই টাইপের টেনশন দেয় শয়তান। সুতরাং এই টেনশন করা যাবে না। হ্যাঁ, টেনশন চলে আসে, এবং এই টেনশন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে উপরওয়ালার সহায়তা চাইতে হবে। এটা কিন্তু খুব কার্যকর। আমার কথা কি বুঝতে পারছো? কারণ যে কোনো জিনিস তুমি একদম সিম্পল চিন্তা করো যে উপরওয়ালা তুমি আমাকে সহায়তা করো, যেভাবে হোক না কেন। এবং এটা যদি তুমি একসময় বিশ্বাসটা যদি জোগায় ফেলতে পারো তাহলে দেখবে যে তোমার কাজগুলো অলরেডি অনেক সহজ হয়ে যাবে। তো রিটার্নের ক্ষেত্রে সেই সাহসটা আমাদেরকে অর্জন করতে হবে। আর যে জিনিসটা কয়েকটা জিনিস আমাদেরকে শিখতে হবে না? সেটা তুমি ধরো ভোকাবুলারি তো তোমাকে জানতেই হবে। এখন তুমি ভোকাবুলারিটা কিভাবে জানবা? আজকে তুমি যখন প্রথম কোচিং শুরু করলা তখন যা জানবা, ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত জিনিসটা জানাটা, যদি তুমি যেভাবে পড়াশোনা করতেছো, জানাটা আস্তে 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 বাড়বে। তোমার চিন্তা করতে হবে ওই সময় তোমার অবস্থানটা কি থাকবে। আর এই দিক দিয়ে তুমি তোমার যে ভোকাবুলারি আস্তে আস্তে রিস্ক করতে থাকো, প্লাস তুমি কিভাবে প্রিয় রাইটিংটা লিখবা, ওই জিনিসটা চিন্তা করা শুরু করে দাও। আর দ্বিতীয়ত যে জিনিসটা করতে হবে, তোমাকে টেন্সের নলেজটা তোমাকে ভালো রাখতে হবে। যেমন টেন্সটা 3, কিন্তু 3-4টা প্রকার হয়ে 12টা প্রকার। এই 12 প্রকারের কথার মধ্যে আবার তোমাদের বলে দিছি ইম্পর্টেন্ট হচ্ছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এই তিনটার সাথে কোনোটার মিল নেই। প্রেজেন্ট পারফেক্ট মানে হলো কোনো কিছু সাম্প্রতিক অতীত, বা ওই যে তোমাদেরকে বলছি একটা টোনে তুমি বুঝবা। তুমি কি কখনো সুন্দরবন গিয়েছো? উত্তর আসলো হ্যাঁ আমি গিয়েছি, অথবা না আমি এখনো যাই নাই, হ্যাঁ আমি 4 বার গিয়েছি। এই যে এই টাইপের কথাগুলো দিয়েই বেশিরভাগ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন তুমি কি বাড়ি গিয়েছো? তাহলে বুঝেই গেছে একই কথা, হ্যাঁ আমি গিয়েছি, এই মাত্র গিয়েছি। ওই যে এখন আপনি কি গিয়েছেন, তো তুমি গিয়েছো যে কথা, আপনি গিয়েছেন কি কথা, একই কথা। এখন তুমি একটা টোন দিয়ে তুমি সবগুলো মনে রাখতে পারবে। এটা বাংলা, আমরা যেহেতু বাঙালি, আমাদের এই জিনিসটা মজার জিনিস। আপনি গিয়েছেন, তুমি গিয়েছো, সে গিয়েছে, কিভাবে জানি না কেমনে জানি, কিন্তু আল্লাহর মতে জানি। তাহলে আমার দরকার আছে। কিন্তু ইংরেজিতে আমাকে জানতে হবে আই গো আর হি গোজ। এটা না জানলে কিন্তু, কারণ এটা আমার ভিতর থেকে টোনটা দেয় না, দেয় না। কিন্তু আপনি গিয়েছেন, তুমি গিয়েছো, সে গিয়েছে, তুই গিয়েছিস, এগুলো আমরা বুঝতে পারতেছি। কেমনে বুঝতে পারতেছি যে তুই হলে গিয়েছিস হবে, এগুলো কি আমাদের পড়তে হয়েছে? কিন্তু আমরা অটো জানতেছি। তো এখান থেকে আমি এটাকে কাজে লাগাবো। সবসময় রুলসের মধ্যে রাখে এত লাভ নাই। যেমন তুমি বাস্তবে কিছু জিনিস শিখো। ওই যে আমরা বলছিলাম কি বোরিং ক্লাস না বোর্ড ক্লাস, স্টুডেন্ট কি বোরিং না বোর্ড? তো তুমি জানো যে ক্লাসটা বোরিং হয়, তাহলে আমাদের পরীক্ষা আসলো বোরিং লেকচার। আর স্টুডেন্টরা কেমন? স্টুডেন্টস আর বোর্ড। এই যে ব্যাপারটা দেখো, বাস্তব থেকে তুমি শিখে গেছো, তাহলে এটাকে আবার নতুন করে আমার শেখার কোনো দরকার নাই। সিস্টেমটা এখানে। তো এই কাজগুলো তুমি যদি করতে পারো তাহলে তোমার আগে যেতে পারবা। এখন এই টেন্সের জ্ঞানটা যদি তোমার ভালো থাকে তাহলে তুমি মোটামুটি অনেকটা আগে গেলা। এই টেন্সের পাশাপাশি যে জিনিসটা করতে হবে তোমাকে, এবার একটু খেয়াল করো। দ্বিতীয়ত যে জিনিসটা, সেটা আমরা বলছিলাম যে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস। কি ভয়েস বলো তো? অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস। এই জিনিসটা আমরা স্কুল কলেজ লেভেল থেকে, মনে করো সেই স্কুলের ক্লাস 6 থেকে আমরা পড়াশোনা করছি, কিন্তু তারপরেও আমাদের কি হয় নাই, এটা ভালো করে আমাদের শেষ হয় না। এটা দুর্ভাগ্যজনক। কারণ আমরা এটা এখনো বুঝতে পারতেছি না আই এম টেলিং এবং আই এম টোল্ড এর মধ্যে পার্থক্যটা। এখন অ্যাক্টিভ প্যাসিভটা যদি তুমি বুঝে যাও তাহলে একদম ইজি। এই ক্ষেত্রে আমরা তোমাকে বলছি বি ভার্বের পরে ফার্স্ট পার্টিসিপল ফর্ম পেলে সেটা প্যাসিভ। বি ভার্বের পরে ফার্স্ট পার্টিসিপল ফর্ম পেলে প্যাসিভ। সেটা হলো টেন্স অনুযায়ী তোমাকে নিতে হবে। যেমন আই টেল হিম,
তাহলে এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিটিভ। তাহলে বি ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিটিভ থাকবে am is are হিসাবে। কি হিসাবে? am is। তাহলে ওই he was told, স্যার he is told। এখন বাই মি, এখন ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, এটা 12টা টেন্সে 12 রকম হবে। 12টা টেন্সে কয় রকম হবে? 12 রকম হবে। এক্স্যাক্টলি তুমি এই জিনিসটা বুঝতে পারবে। ধরো পদ্মা সেতু 2020 সালের মধ্যে সম্পূর্ণ হয়ে থাকবে। আমাকে এখানে কয়েকটা জিনিস টেন্সের নলেজ জানতে হবে, এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে সেটা জানতে হবে, প্লাস এটা ফরমেশনটা জানতে হবে, তাহলে আমার হয়ে গেছে। টেন্সের মধ্যে যদি বলি যে 2000 কত সালের মধ্যে বলছি, ধরো 22 সালের মধ্যে, ধরো হ্যাঁ 2022 সালের মধ্যে বা 23 সালের মধ্যে, যেটাই হোক এই পদ্মা সেতু সম্পূর্ণ হয়ে থাকবে। এখন আমরা বলছি কি বাংলাদেশ গভর্নমেন্ট সম্পূর্ণ করে থাকবে বলছি, না পদ্মা সেতু সম্পূর্ণ হয়ে থাকবে বলছি? পদ্মা সেতু সম্পূর্ণ হয়ে থাকবে। তার মানে এটা আমাদের একটা জিনিস আমরা আগে থেকে শিখছি, এটা আমাকে শিখতে হবে। এখন তুমি বলতে পারো যে কতগুলো শিখবো, আমি তো তোমাদেরকে বলছি না অল্প কিছু, যে ভবিষ্যতে এর মধ্যে একটা হচ্ছে রুলস হচ্ছে, ভবিষ্যতে কোনো একটা সময়ের মধ্যে কোনো একটা কাজ সম্পন্ন হয়ে থাকবে। তাহলে আমি কি সরাসরি বলছি পদ্মা সেতু সম্পন্ন হয়ে থাকবে এরকম বলছি না, 2022 সালের মধ্যে বলছি। এই যে 22 সালের মধ্যে, সোমবারের মধ্যে, রবিবারের মধ্যে, আগামীকাল বিকেলের মধ্যে, এই টাইপের কথা হইলে ফিউচার পাবে। তুমি একটার সাথে অনেকগুলো টোন নিয়ে আসো, তার মানে এটা নিশ্চিত ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে শুরু করছিল পদ্মা ব্রিজ দিয়ে। পদ্মা ব্রিজটাকে আমাকে খেয়াল করতে হবে, পদ্মা ব্রিজটাকে অবশ্যই নির্দিষ্ট, দা পদ্মা, পি বড় হাতের হবে, নির্দিষ্ট কারণে দিয়ে হয়েছে। ব্রিজ শব্দটাও আলাদা, যেহেতু BRIDG, এটাও কি বড় ব্লক লেটার লিখতে হবে। এবার আসো ফিউচার পারফেক্টের সিস্টেম কি। ফিউচারে তো একটা উইল থাকেই, যে কোনো ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার একটা উইল থাকেই। তার মানে আমাকে উইল বসাইতে হবে। পারফেক্টের জন্য একটা হ্যাভ বসাইতে হবে, কারণ এটা তো নরমাল নিয়ম, এটা আমরা জানি। কিন্তু এটা তো অ্যাক্টিভে না প্যাসিভে। অ্যাক্টিভ হইলে হ্যাভের পর পরে ভার্ব নিয়ে আসতাম, কিন্তু প্যাসিভের একটা সিস্টেম হচ্ছে তারপর একটা বি ভার্ব আনতেই হবে। তাহলে বি ভার্বের পরে কি আনতে হবে? তারপর পাস্ট পার্টিসিপল করব। তাহলে হ্যাভের পরে বি ভার্ব আনলাম বি, কিন্তু বলতেছে ওই যে টোনে মিলতেছে না, কারণ হ্যাভের পরে বি ভার্বটা বি হবে, সেটা কি হয়ে যাবে? বিন হয়ে যাবে। দা পদ্মা ব্রিজ উইল হ্যাভ বিন, এবার ফার্স্ট পার্টিসিপল করব। ফিনিশ দেব না কমপ্লিটেড দেব? কমপ্লিটেড। ফিনিশ তো মানে এটা শেষ করে ফেলাম, গুণাগাড়ি করে ফেলছে। আর এটা তো হলো স্ট্রাকচার ডেভেলপ করছে, ঠিক না? তাহলে কি বলবো এখানে বলো তো দেখি? কমপ্লিটেড। এবার বলছে এই ফিউচার পারফেক্টের দুইটা জিনিস আছে, বাই আর বাই দা টাইম। বাই আর, তাহলে আমাদের এটা কত হবে বলো তো দেখি? বাই 2020। শেষ। বুঝতে পারছো এবার? তাহলে এই যে দেখো, তুমি পারবা না এমন কোনো কিছু নাই। এখন আমি যদি বলি যে আমি 2022 সালের মধ্যে কাজটা সম্পন্ন করে থাকবো, আমি 2022 সালের মধ্যে কাজটা সম্পন্ন করে থাকবো, তাহলে একদম শেষের জন তুমি দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, আমি 2022 সালের মধ্যে কাজটা সম্পন্ন করে থাকবো, কি হবে বলো? তুমি এদিকে চলে আসো, এদিকে চলে আসো, এদিকে এসে অ্যান্সার বলো। তোমার কথা শোনা যাচ্ছে না তো। আমি তোমাকে, আমি 2022 সালের মধ্যে কাজটা সম্পন্ন করে থাকবো, এটা কি ফিউচার কোন টেন্স? এটা শিওর, শিওর তো ফিউচার পারফেক্ট টেন্স। তার মানে আই থাকবে, উইল হ্যাভ, হ্যাঁ, তারপরে আই উইল হ্যাভ, হ্যাঁ, বিন ফিনিশড তো তোমারে শেষ করে দিবে। এটাতে তুমি অ্যাক্টিভ না, এটাতে হ্যাঁ বলো। I will have, future verb, I will have completed, completed, I will have completed। আর কাজটা সম্পন্ন হয়ে থাকবে, তাহলে তো the work will have been completed। এই ব্যাপারটা বুঝতে পারছো? এই জায়গাটা কে কে বুঝতে পারছো? একটু হাতটা তোলো তো দেখি। সুন্দর, আমাদের ভিডিওটা একটু তোমাদেরকে একটু দেখায় দিই। যারা যারা বুঝছো তারা হাতটা তোলো। গুড, ঠিক আছে, দেখা যাচ্ছে? ঠিক আছে, বোর্ড একদম ঠিক আছে, ওকে। তো একটু খেয়াল করে দেখো, ব্যাপারটা হচ্ছে, বসো। এই জায়গাগুলো কেন তোমাদেরকে বলি, কারণ এই জায়গাটা যদি ক্লিয়ার না করতে পারো তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, তাহলে কিন্তু কি হয়ে যাবে? প্রবলেম হয়ে যাবে। এখন এই যে 12টা টেন্স দিয়ে
অ্যাক্টিভ এবং প্যাসিভের 12টা দিয়ে এই কথা বলো না, কথা বলা যাবে না, ঠিক আছে? এই তোমরা এদিকে চলে এসো, পিছনের দুজন এদিকে চলে এসো। তুমি আরেকটা জায়গা দাও, তুমি হ্যাঁ, একজন এখানে আসো, একজন এখানে আসো, দ্রুত আসো। ওকে, এবার দেখো, এবার হচ্ছে 12টা টেন্স 12 রকমের হবে প্যাসিভে। যেমন আমরা একটা কাজ দিয়ে করি, যেমন আমরা যদি বলি আমি কাজটা করি, আমি কাজটা, এই সবাই একটু খেয়াল করো, আমি কাজটি করি, এটাকে তুমি 12 প্রকারের বাংলা পরিবর্তন করতে পারবে না ইংরেজি টেন্সের অনুযায়ী, মানে ইংরেজির উপরে বাংলায় বলবা কিন্তু ইংরেজির উপরে। আমি কাজটা করি, আমি এখন কাজটা করছি, আমি এইমাত্র কাজটা শেষ করেছি, আমি 2 ঘন্টা যাবত কাজটা করিতেছি, আমি কাজটা করেছিলাম গতকালকে, তুমি আসার আগেই আমি কাজটা করেছিলাম। কারণ এখানে ফার্স্ট পারফেক্টে একটা ব্যাপার হচ্ছে, ফার্স্ট পারফেক্ট সাধারণত একা একা বসে না। অতীতের অতীত তুমি বুঝাইতে গেলে, অতীতের অতীত বুঝাইতে গেলে তো আরেকটা অতীত আনতে হবে, কারণ স্বাভাবিক না। অতীতের অতীত আমি কেমনে বলবো? আমি বলবো যে এ হলো সবচেয়ে বেস্ট, কেমনে বলবো? তখন অন্তত 3 জন আনতে হবে, আরো 2 জন আনতে হবে, আরো কয়জন আনতে হবে? কারণ 3 জনের মধ্যে বেস্ট হয়। আমি যদি বলি যে ও বেটার, আমি কিভাবে বলবো? হ্যাঁ, আমি যদি বলি বেটার, কখন? কারণ তখন 2 জন আনতে হবে। আমি বলতে পারি গুড, একজনকে গুড বলা যাবে, কিন্তু বেটার হইতে হলে 2 জনকে আনতে হবে। তেমনি তোমাকে অতীতের অতীত তুমি যে বলতে যাচ্ছ, অতীতের অতীত তুমি কিভাবে বলবা? অতীতের অতীত তুমি তখনই বলবা যখন আরেকটা অতীত থাকবে। বুঝছো ব্যাপারটা? এই জায়গাগুলো এখন দেখো সুন্দর ক্লিয়ার করে ফেলো, একদম বাস্তবের সাথে পড়ি, তাহলে এটা হলো অতীতের অতীত। যে তুমি আসার আগে আমি পৌঁছেছিলাম, আমি কাজটা করেছিলাম, আমি যেহেতু কাজটা করে দিয়ে বুঝাচ্ছি, তুমি যখন কল দিয়েছিলে তখন আমি কাজটা করতেছিলাম, বা গতকাল রাত 9টা বাজে আমি কাজটা করতেছি, তারপর গতকাল রাত 9টা থেকে 11টা পর্যন্ত আমি কাজটা করতেছি। দুইটার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? একটা হচ্ছে কাজ করতেছি মানে হচ্ছে একটা সময়, আর একটা হলো একটু বেশি সময় ধরে। কখন? অতীতে। তার মানে এটা কি হচ্ছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যেটা অল্প একটু সময় ওটা কি? পাস্ট কন্টিনিউয়াস। তোমরা যারা আসো, তোমরা এই ভিডিওটা আবার একটু দেখবা, গত ক্লাসেরটা প্লাস এটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, এটা বুঝতে পারতেছো? ওকে, এবার ধরো ভবিষ্যতে আমি কাজটা করব, আগামীকাল 9টা বাজে তুমি কি করবা? তোমার একজন প্রশ্ন করলো, তো তুমি বলছো 9টা বাজে তো আমি কাজটা করতে থাকবো, তার মানে ফিউচার কন্টিনিউয়াস। এবারে বলছে কি অবস্থা, কালকে 9টার মধ্যে কাজটা শেষ হবে? হ্যাঁ, আগামীকাল 9টার মধ্যে কাজটা সম্পন্ন করে থাকবো। কে থাকবে? আমি। এটা অ্যাক্টিভ হইতে পারে, প্যাসিভ। ওই যে প্রথমটা আমি কাজটি করি, কাজটি আমার দ্বারা করা হয়, কথা একই, কথা কি, কিন্তু একটা অ্যাক্টিভে একটা প্যাসিভে, জাস্ট এই পার্থক্যটা। এবং লাস্টেরটা হচ্ছে 9টা থেকে 11টা পর্যন্ত, তাহলে টাইম দিস না রে ভাই, 9টা থেকে 11টা পর্যন্ত আমি কাজটা করতে থাকবো। এই যে দেখো, এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে এই 12-র বাইরে আর কোনো কিছু নাই। যেমন তুমি ধরো এসএসসি পাস করছো, এটা অতীতকাল, কিন্তু যদি দুইটা কাহিনী আনি, এসএসসি এবং জেএসসি, তাহলে এসএসসিটা অতীত, ঠিক আছে, জেএসসিটা হয়ে যাবে অতীতের অতীত। তুমি ধরো এসএসসি পাস করছো, এটা অতীতকাল, কিন্তু যদি বলি এসএসসি পাস করা এবং তোমাদের ইউনিটে তোমরা ভর্তি হওয়াটা, দুইটার মধ্যে তখন কি? দুইটার অতীত হয়েছে, কিন্তু এসএসসি পাস করাটা অতীতের অতীত। বা ইউনিটে যদি আরো আগে ভর্তি হও, তাহলে ইউনিটে ভর্তি হওয়াটা অতীতের অতীত, যেটা আগে হয়েছে। পার্থক্যটা এই জিনিস, এই জায়গাতে তুমি নিয়ে আসতে পারতেছো, ক্লিয়ার? এখন যে জিনিসটা, খেয়াল করো প্লিজ, এখন যে জিনিসটা সেটা হচ্ছে, আমরা যদি 12টা টেন্সকে অ্যাক্টিভ প্যাসিভে যদি আমরা পরিবর্তন করে ফেলতে পারি, তাহলে আমাদের একদম ইজি মোটামুটি হয়ে যাচ্ছে। যেমন আমি যদি বলি যে আমি তোমাকে চিনি, তাহলে আই নো ইউ। এখান থেকে তুমি আই নো ইউ। এখন একটু খেয়াল করো, এটা কোন টেন্সে আছে? তুমি 12 টেন্সের ভিতরেই আছে, কিন্তু তোমার শক্তিটা কোথায়? তোমার শক্তিটা হচ্ছে বাউন্ডারি মাত্র 12টা। এই খেয়াল করো, তোমরা কিন্তু ভয় পেয়ে যাও, এটার বাউন্ডারি কয়টা? 12টা। 12-র বাইরে কখনো যাবে না। ধরো তুমি এসএসসি পাস করছো, জেএসসি করছো, পিএসসি করছো, তাহলে এসএসসিটা ধরো অতীত, ফার্স্ট ইন্ডিভিজুয়াল। জেএসসি কি? তাহলে পিএসসি কি? এটা অতীতের অতীত। এটা আরো অতীত হইলেও কি? এটা অতীতের অতীতে, কারণ এরপরে আর টেন্সের কোনো সিস্টেম নাই।
কারণ যদি সিস্টেম করতো পড়াশোনার অবস্থা খারাপ হয়ে যেত। অতীতের আদম আলাইহিস সালাম পর্যন্ত খালি টেন্স আর টেন্সে ভরপুর হয়ে যেত। বুঝতে পারছো ব্যাপারটা? একদম পৃথিবীর প্রথম মানব পর্যন্ত। কারণ প্রত্যেকের আগে আগে খালি অতীতে কত টেন্স তুমি আনবা, বুঝো না? তুমি কথা, এটা কিছু কিছু সংখ্যা আছে না যে এত বড়, কত বড় সংখ্যা তো তুমি যত বড় লিখতে পারো, লেখার কোনো শেষ আছে? তো এটাতে কিন্তু না, এটা একটা সুবিধা আছে, এটা এখানেই শেষ, বাউন্ডারি এখানেই শেষ। তা আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এটার বাউন্ডারি এখানে শেষ। যেই কাউকে তুমি যেই কোনো জিনিস করার আগে তার বাউন্ডারিটা যদি জানিয়ে দাও, সে একটা ভালো করুক আর এই করুক, সে বুঝতে পারবে যে আমাকে এতটুকু পর্যন্ত করতে পারলে আমি ওকে করতে পারবো। বড় বড় মাঠের মধ্যে ছোট বাচ্চারা দেখছে যে এই মাঠটা অনেক বড়, 6 মারতে গেলে তখন সে মনে করো আচ্ছা সামনের বছর হলে আস্তে ধীরে মারবো, চেষ্টা করে। আমরা নিজেরা দেখছি, আমরা যখন ক্রিকেট খেলতাম তখন মনে করো ছোট মাঠ হয়েছে, পরে বড় মাঠের আগ্রহ জানতো। পরের বছর শীতকালে আমরা খেলতাম তো, বা ওইরকম ইয়ে করে খেলতাম যখনই, পরের বছর মারবো আস্তে আস্তে। তো আস্তে আস্তে ওইভাবে চেষ্টাটা হয়েছে। কিন্তু আমি যদি মাঠে না জানতাম তাহলে আমি কি মারতাম? ঠিক না? বাউন্ডারি জানতে হবে আমাকে, বাউন্ডারিটা। এবার আই নো ইউ, এবার দেখো তুমি আগে বুঝতে হবে এটা কোন টেন্সে আছে। নো, এবার তোমাকে দেখতে হবে নো কোন কোন ফর্মে আছে, প্রেজেন্ট। কারণ নো ফার্স্ট ফর্ম হলো নিউ। তাহলে আর উইল নো, উইল যেহেতু নাই তাহলে ফিউচার নাই। এই উইল যেহেতু নাই ফিউচার, কারণ চস, তাহলে এটা ফার্স্ট অথবা প্রেজেন্টে যে কোনো একটাই আছে। তার মধ্যে নোর পাস্ট টেন্স নিউ। এখন তুমি যদি না জানো এটা যে নোর পাস্ট টেন্স নিউ, তার মানে তোমার তো গোড়াই গলত, তোমার পড়াশোনা অফ করে দিতে হবে এই পর্যায়ে এসে, কারণ টাইম খুব কম আছে। সুতরাং নোটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। আর ডু নো বললে এটা একটু জোর দেওয়া বোঝাতো, জিনিসটা একই, প্রেজেন্ট টেন্সে, তার মানে প্রেজেন্ট টেন্সে আছে। এখন প্রেজেন্টের কোন টেন্সে আছে? তার মানে আইএনজি নাই, আইএনজি থাকলে কন্টিনিউয়াস। যদি এম ইজ আর হয়ে আইএনজি হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাভ বিন, হ্যাজ বিন হয়ে আইএনজি হয় পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বি ভার্ব থাকবে, এর দেখো পারফেক্টে আবার হ্যাভ হ্যাজ থাকে, আর কন্টিনিউয়াসে আইএনজি থাকে আর বি ভার্ব থাকে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভও থাকবে, হ্যাভ বা হ্যাজ থাকবে, আবার আইএনজিও থাকবে, আবার পাস্ট পার্টিসিপলও থাকবে, বি ভার্বও থাকবে। পাস্ট পার্টিসিপল আর বি ভার্বটাকে একত্রে বিন করে ফেলছে। তাহলে বিনটা পাস্ট পার্টিসিপল হইলো, আবার বি ভার্বও থাকলো। বুঝছো ব্যাপারটা, কম্বিনেশনটা? তাহলে এটা শিওর হয়ে গেলাম প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে আমার প্যাসিভের ক্ষেত্রে এবারে আমাকে বুঝতে হবে, প্যাসিভ করার ক্ষেত্রে তিনটা জিনিস আমাকে খেয়াল করতে হবে। এম ইজ আর, এই তোমাকে জিনিসটা মনে রাখতে হবে, যেটা আগে সিস্টেমে পড়ছো, রুলস করে করে এতগুলো পড়ছো, দরকার নাই। এম ইজ একটা থাকবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে, তারপরে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। একদম ইজিলি দেখো, ওয়াজ থাকবে কোথায়? ফার্স্ট ইনডিফিনিটে, তারপরে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। কত সহজ হয়ে গেল, ঠিক না? এবং বিং, বিং থাকবে যে কোনো কন্টিনিউয়াস, তাহলে 6টা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে এতগুলোতে তুমি বিং পাবা, বিং পেয়ে তারপরে ফার্স্ট পার্টিসিপল ফর্ম পাবা। এটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। পিসি বললাম আমি, ধরো হ্যাঁ, কোন পারফেক্ট কন্টিনিউয়াস? সব পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখো তাহলে ফিউচার ইনডিফিনিটে কি থাকবে? কারণ ফিউচার তো একটা উইল বাড়তি থাকে, একটা উইল কি থাকে? তারপর একটা বি থাকবে, বি, ফিউচার ইনডিফিনিটে, ফিউচার ইনডিফিনিটে। এই কয়েকটা তুমি যদি জানো, এই খেয়াল করো, এই কয়েকটা যদি তুমি জানো তাহলে তোমার একদম ইজি হয়ে যাবে। আরেকটা জিনিস জানবা, যদি অ্যাফার্মেটিভে অ্যাক্টিভে থাকে 2টা ভার্ব, একটা ভার্ব, প্যাসিভে হয়ে যাবে 2টা ভার্ব, 2টা থাকলে হয়ে যাবে 3টা, 3টা থাকলে হয়ে যাবে কয়টা? 4টা। তাহলে তোমার জন্য একদম ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা। খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করো, না হলে বাসায় গিয়ে কয়েকবার দেখবা। তোমার বাসায় গিয়ে এই দায়িত্ব প্রথম না যে না আমি বাসায় ঠিক মতো পড়ছি, তুমি কি ঠিক মতো পড়ছো কিনা, এটা তোমার দায়িত্ব না। আমার কথা কি বোঝা গেছে? টোটালি পড়াশোনার দিকে মনোযোগ দিতে হবে। মনে করো তুমি মনে করো যে মেসেজিং করতেছো এর সাথে ওর সাথে, এর নিয়ে অনেক স্বপ্ন দেখতেছো, পরিকল্পনা করতেছো, লাভ হইব না। ছেলেদেরকে বলি, দেখা গেছে তোমার পরিকল্পনার পরি এক সময় চলে গেছে, তুমি পরিকল্পনার কল্পনা লিয়ে বইয়া থাকবা, এরকম হয় না? কোনো লাভ নেই। সুতরাং তুমি আরেকজনের বউ নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই, আজকে মেয়েরাও আরেকজনের জামাই রইলে চিন্তা করার দরকার, কারণ তুমি নিশ্চিত না কার লাগে কার হয়ে গেছে, ঠিক না? সুতরাং এইসব পাইজলামি বাদ দিতে হবে, এইসব পাইজলামি কি করতে হবে? বাদ দিতে হবে। এটা যদি তুমি করো, তুমি যদি বলো না ভাই আমার পড়াশোনা হইতেছে, আমি গতবার দেখছি এই আপু এরকম করে অনেক ভালো করছে, কততম হয়েছে? 500তম হয়েছে, 200তম হয়েছে, আমি বলবো যে সে আরো ভালো হইতো। তুমি যদি বলো ফার্স্ট হয়েছে, তাহলে আমি বলবো যে সে 100 পেয়ে ফার্স্ট হয়েছে, এটা না করলে সে 105 পেয়ে ফার্স্ট হইতো। লস আছে, মানবার না মানে লস কি আছে? সুতরাং জাস্ট পড়াশোনা,
তুমি এটা খুব ভালো এসে আমি এই জায়গা থেকে এটাকে কখনো সাপোর্ট করতে পারবো না, কারণ এই জায়গাতে এটা লস হয়। বুঝলে না তুমি আমার কথাটা? তো যেটাই হচ্ছে না কেন, তোমার কাজে হচ্ছে পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, আর এই জায়গাগুলো নিয়ে চিন্তা করা। অন্য চিন্তা তোমার মাথায় ঢুকলে তোমার পড়াশোনাও যাইবো, লাস্টে দেখা গেছে যারা চিন্তা করছো এও যাইবো। আমার কথা বুঝে গেছে? সুতরাং এটা করার কোনো দরকার নেই। এবার আমরা একটা একটা করে করি। আই নো ইউ, আই নো, তাহলে প্রেজেন্টে আসছে, তাহলে ইউ, ইউর প্রেজেন্ট কি আছে? এম ইজ আর, এম বসবে, ইজ বসবে, আর বসবে, ইউ আর। নো এর পাস্ট পার্টিসিপল একটা ভার্ব পার, নো, ইউ আর, কে এন ও ডব্লিউ, নোন। এখন আমরা জানি প্যাসিভে সব সময় 99% সময় বাই যোগে হয়, কিন্তু তোমাকে এটা বুঝতে হবে, মুখস্থ করো না। আই নো ইউ মানে কি? আমি তোমাকে চিনি বা জানি, তুমি যেটাই দাও, আমি তোমাকে চিনি জানি, ওকে। এখন তুমি আমার যদি বাই দেই, তাহলে এটার অর্থ দ্বারা তুমি আমার দ্বারা পরিচিত, তার মানে তুমি, তোমার কেউ চিনতো না, তোমার আমি যে পরিচয় করে দিচ্ছি বাই দিলে। কিন্তু টু দিলে তুমি আমার নিকট পরিচিত, বুঝছো ব্যাপারটা? এই কারণে জিনিসটা এখানে টু হয়েছে। এখানে কি হয়েছে? আর টু কি? প্রিপজিশন। প্রিপজিশন পরে কোন প্রোনাউন হয়? তাহলে টু মি। কারণ ভার্বের পরে নো ইউ, এই ইউটা কি? সাবজেক্টিভ না অবজেক্টিভ? অবজেক্টিভ। কারণ ভার্বের পরে কোন প্রোনাউন হয়? শুধু বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন হয়। ইট ইজ মি না হয় ইট ইজ আই। সবাই কি বুঝতে পারছো? যেমন ইট ইজ জামাল, কামাল, রফিক, শফিক এন্ড মি না আই? আই। হু আর প্রেজেন্ট টুডে না হু এম না হু ইজ? হু এম। লাস্টে আই আছে না? হু এর আগে যে আইটা আছে ওটা অনুযায়ী বসবে, যদিও শুনতে শোনা যাবে আর, কিন্তু আসলে হবে হু এম। কি হবে? হু এম। বুঝছো ব্যাপারটা? অদ্ভুত। এবার একটু খেয়াল করে, তাহলে আমরা যে জিনিসটা পেলাম, প্যাসিভের ক্ষেত্রে এম ইজ একটা থাকবে প্রেজেন্ট ইনডিফিনিটে, তারপর ফার্স্ট পার্টিসিপল। ওয়াজ আর থাকবে ফার্স্ট ইনডিফিনিটে, তারপর ফার্স্ট পার্টিসিপল। বিং থাকবে কন্টিনিউয়াস গুলোতে। বিং থাকবে কোথায়? আচ্ছা, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, দুইটাই কন্টিনিউয়াসে, পারফেক্ট কন্টিনিউয়াসে। তো কন্টিনিউয়াসে যখন বিং থাকবে, তার আগে যে ভার্বটা থাকবে সেটা অনুযায়ী থাকবে, আর পারফেক্ট কন্টিনিউয়াসেও বিং থাকবে, তার আগে যেগুলো থাকবে ওগুলো থাকবে, ওগুলো সবসময় থাকবে। তার মানে লাস্টের ভার্বটাকে আবার প্যাসিভ করে দিতে, পাস্ট পার্টিসিপল করে দিতে হবে। লাস্টের ভার্বটাকে কি করে দিতে হবে? মানে পাস্ট পার্টিসিপল করে দিতে হবে। এবার একটা একটা করে আমি করি আর মুছি। এখানে এটাই দেখা যাচ্ছে আমাকে? ভিডিওটা দেখো আরেকটু। এখানে এতটুকু দেখা যাচ্ছিল? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো। যদি বলি আই ডু দা ওয়ার্ক, আই ডু দা, এখানে একটু খেয়াল করো। তার মানে তুমি 12টা বাজে তুমি বলতে পারো যে আমি কাজটা করি, এটা দিয়ে তুমি অন্যান্য জিনিসগুলো তুমি করতে পারো। আই ডু দা ওয়ার্ক, তো আমরা এটা মোটামুটি বুঝতে পারলাম। এটাকে আমরা প্রথমত যে জিনিসটা করব, দা ওয়ার্ক। কি বলবো বলো তো? দা ওয়ার্ক। ডু কোন টেন্সে আছে? তাহলে এখানে দা ওয়ার্কের লগে কোনটা বসবে? দা ওয়ার্ক ইজ। ডু এর পাস্ট পার্টিসিপল কি? ডান বাই, এটার পরে প্রোনাউন প্রিপজিশন, এটার পরে অবজেক্ট। ঠিক আছে না? আচ্ছা, পরেরটা আসো। আই এম ডুইং দা ওয়ার্ক, দা ওয়ার্ক। এবার দেখো এম ডুইং, ভার্ব কয়টা এখানে? একটা অক্সিলারি, একটা মেইন। ডুইং কি কখনো ভার্ব হয়? কিন্তু যদি এম এর সাথে বসে তখন আবার এটা কি হয়ে যাচ্ছে? মেইন এর কাজ করছে। খেয়াল করে দেখো, একটু খেয়াল করো। তার মানে আইএনজি যুক্তটার মধ্যে কোন ভার্বটা আসবে? বিং। এই খেয়াল করো। এবং লাস্টের যে ভার্বটা, এই ভার্বটা এটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তাহলে এবার করি আমরা, এটাকে ডান করে দেই। এর পাস্ট পার্টিসিপল কি? ডান। কারণ ডু, ডিড, ডান, ডাই, ডুইং যা আছে সবের পাস্ট পার্টিসিপল কি? ডান। ক্লিয়ার? ওকে। তার মানে এটার আগে তাহলে কি আনতে হবে? বিং। রইলো কি? এম। আই এর লগে এম বসবে, দা ওয়ার্কের লগে এম বসবে। শেষ। দেখছো কত ইজিলি করা যাচ্ছে? সবাইকে বুঝতে পারতেছো? তার মানে আমরা হচ্ছে এই জায়গাগুলোতে হচ্ছে ক্লিয়ার করে ফেলতে পারবো। তখন তুমি হচ্ছে চিন্তা করলে, কারণ আগে স্ট্রাকচারটা তুমি দাঁড় করাই ফেলো। তুমি যদি এভাবে মুখস্থ করো তাহলে জীবনে হবে না, যেটা আমরা করে আসছি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই প্লাস, এবং সব কোচিং এইভাবেই করায়। এইভাবে করাইতে গেলে কি হয়? যারা ভালো স্টুডেন্ট পায় তারা আগে ভালো স্টুডেন্ট খোঁজে, যারা ভালো স্টুডেন্ট পায় করায় দেয়, হয়ে যায়, কমন পড়ে, সব ভালো। কিন্তু আলটিমেটলি এটা থেকে কিন্তু উন্নতি হবে না। উন্নতি হবে, উন্নতি হতে হবে নতুনত্ব নিয়ে এসে। তারপরে আমরা চলে যাই
তারপরটা আমরা যদি চলে যাই, আই হ্যাভ ডান দা ওয়ার্ক, কি ঠিক আছে কিনা দেখা যাচ্ছে এটা? হ্যাঁ, আই হ্যাভ ডান দা ওয়ার্ক, সবাই একটু খেয়াল করো। তার মানে আমরা অবশ্যই দা ওয়ার্কটাকে নিয়ে আসতেছি। দা ওয়ার্ক 1 2 ভার্ব কয়টা? ডান কখনো ভার্ব হয়? ডান হয় ভার্ব পাস্ট পার্টিসিপল, কিন্তু হ্যাভ এর সাথে বসলে পরে এটা কি হয়ে যায়? মেইন ভার্ব হয়ে যায়। তাহলে দা ওয়ার্ক ডানটার পাস্ট পার্টিসিপল ডানে। আচ্ছা, ও এবার আসো আরেকটা জিনিস এখানে দেই নাই, সেটা হলো বিন। বিন বিন বিনটা হলো পারফেক্টলি আসে। বিনটা কোথায় আসে বলো তো? পারফেক্টলি আসে। আচ্ছা, বিনটা কোথায় আসে? পারফেক্টলি। তার মানে আমরা এখানে বিন বসাবো। কি বসাবো? বিন। বিন ডান। বাড়তি একটা যেটা ভার্বটা আসবে, বি ভার্বটা ওটা বাড়তি আসবে। আর হলো কি এখানে হ্যাভ। আয়ের সাথে হ্যাভ হইলে দা ওয়ার্কের সাথে কি হ্যাভ হবে? দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। তাহলে আমাদের মোটামুটি দেখো আমরা করে ফেলতে পারতেছি। এবার আসো আবার, এবার যদি আমরা একটু দেখি, সেটা লিখবো আই হ্যাভ বিন ডুইং দা ওয়ার্ক। আই হ্যাভ বিন ডুইং দা ওয়ার্ক। তাহলে আমাকে এখানে ভার্ব কয়টা হবে? কয়টা? 4টা। তার মানে আমরা দা ওয়ার্ক লিখি। কি লিখি? ডুইং এর ফার্স্ট পার্টিসিপল কি? হয়ে গেল নি ডান। এবার ডানের আগে যেহেতু এটা ডুইং কে করছি ডান, তাহলে বি ভার্বটা কি হিসেবে আসবে? কারণ আমরা এখানে বলছি পারফেক্ট কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস কি হিসেবে আসবে? বিং হিসেবে আসবে। তাহলে লিখে দেই বিং ডান। রইলো কি? বিন আর হ্যাভ। তো বিন এর তো বিনে থাকুক। এবার দা ওয়ার্কের লগে আই এর লগে হ্যাভ হইলে দা ওয়ার্কের লগে হ্যাভ হবে। দা ওয়ার্ক হ্যাজ বিন বিং ডান বাই মি। ধর বাই মি লিখে দিলাম, শেষ। কি কঠিন হইছে? তাহলে কোন জায়গাটা তোমাকে মনে রাখতে হবে? জাস্ট এই কতটুকু মনে রাখতে হবে। অ্যামিজারটা প্রেজেন্ট ইনডিফিনিটিভ প্যাসিভের ক্ষেত্রে, তারপরে পাস্ট পার্টিসিপল। ওয়াজ একটা হবে ফার্স্ট ইনডিফিনিটিভ এর ক্ষেত্রে, তারপরে পাস্ট পার্টিসিপল। বিংটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াসে, তারপরে পাস্ট পার্টিসিপল। আগের ভার্বগুলো জায়গা মতনই থাকবে, শুধু আই এর জায়গায় হ্যাভ হইলে হি এর জায়গায় হ্যাজ, এরকম একটু পরিবর্তন। আর বিনটা হলো পারফেক্টে। বিনটা কি? পারফেক্টে। বাস, আর আগের গুলো ভার্ব সব ঠিক থাকবে। ক্লিয়ার না? এবার তাহলে আমরা একটু দ্রুততার সাথে বাকিগুলো করে তারপর আমরা এবার ইয়েতে যাচ্ছি। না, এটার আবার টেন্সের আবার ব্যাপারটা আমাদের শিখাইতে হবে। তো টেন্সটা কোনটাতে কোন টেন্সে পড়বে এটা তো আমাদের দেখাই দিতে হবে, একটাতে এক জায়গায়। তুমি তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? তারপরটা ধরো আই ডিড দা ওয়ার্ক। আই ডিড দা, তাহলে এটা কোন টেন্সে আছে? এটা তো আমরা জানি ডু হলো প্রেজেন্ট, হলো ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনিট, ঠিক না? তাহলে এটা ভার্ব কয়টা বলো তো? হয়ে যাবে কয়টা? তাহলে বাড়তি ভার্বটা কি হবে? ফার্স্ট পার্টিসিপল তো। আর যে ভার্বটা আছে ওটা কি হয়ে যাবে? সরি, বাড়তি ভার্বটা হবে বি ভার্ব, আর যে ভার্বটা আছে ওই ভার্বটা কি হয়ে যাবে? ফার্স্ট পার্টিসিপল। তাহলে এবার একটু খেয়াল করো, দা ওয়ার্ক, দা ওয়ার্ক, এতটুকু আমরা ক্লিয়ার হইছে। এবার ডু এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? ডান বাই মি। এবার এটা ফার্স্ট টেন্সে কোনটা আসবে? ওয়াজ। দা ওয়ার্ক ওয়াজ। দেখা যাচ্ছে? হ্যাঁ, এতটুকু দেখা যায়? কতটুকু যায়? এতটুকু নিচে তিনটা হলে সার্কেলের মধ্যে তিনটা রাখবে। নিচে তিনটা রাখবে না, ঠিক আছে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে তো? এবার দেখো পরেরটায় যদি আমরা বলি আই ওয়াজ ডুইং দা ওয়ার্ক, তাহলে এবার খেয়াল করো কয়টা আছে? এটা হয়ে যাবে কি? দা ওয়ার্ক। ডুইংটা কি হয়ে যাবে? ডান। আইএনজিটা কি হিসাবে আসবে? বিং। আইয়ের লোগো ওয়াজ হলে দা ওয়ার্কের লোগো কি হয়? বাই মি। শেষ।
ঠিক আছে না? তাহলে অ্যাক্টিভ প্যাসিভ শিখতে কি খুব কঠিন হচ্ছে? এটা জানলে আমরা কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো আগাইতে পারবো। পরেরটা এসো, আই হ্যাড ডান দা ওয়ার্ক। আই হ্যাড ডান দা ওয়ার্ক। ভাগ আছে কয়টা? হয়ে যাবে কয়টা? দা ওয়ার্ক ডান। তাহলে খেয়াল করো, এবার দেখো এটা কোন ভার্ব হিসেবে আসবে? বিভাগটা বিন, পারফেক্ট বিন হিসেবে আসে, এটা বলে দিচ্ছি, জাস্ট একটু মনে রাখতে। আর আই এর লগে হ্যাড, এর লগে কি হয়? দা ওয়ার্কের সাথে কি হয়? হ্যাড বাই মি। সবাই কি বুঝতে পারতেছো? আচ্ছা, লাস্ট যেটা রয়েছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট পারফেক্ট, তাহলে আই হ্যাড বিন ডুইং দা ওয়ার্ক। কয়টা হয়ে যাবে? কয়টা? তাহলে ডুইংটা কি হয়ে যাবে আগে? আইএনজি যেহেতু হয়েছে তাহলে কি আসবে? বিং। এটা বিং। যারা ভিডিওতে দেখবা তোমরা না বুঝলে কোনো সমস্যা নাই, এটা বুঝে নাও বিং। তারপরে এখানে হ্যাড বিন আছে, হ্যাড বিন, তাহলে দা ওয়ার্ক কি হবে? হ্যাড বিন। আর এটা হলো বিং, বিং ডান বাই মি তো আছে। হ্যাঁ না, এটা এমনি ইয়ে করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার দেখো ফিউচারে। ফিউচারের ক্ষেত্রে আমরা ইন্ডিপেন্ডেন্টে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট ও পাস্ট ইন্ডিপেন্ডেন্টে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাধারণত একটা ভার্ব ইউজ করি, কিন্তু ফিউচারে তো সব সময় একটা উইল থাকেই, বাড়তে একটা উইল থাকেই। তাহলে ধরো আই উইল ডু দা ওয়ার্ক। তাহলে এবার একটু খেয়াল করো, তোমরা যারা বেসিক জানো তাদের জন্য এটা ইজি। এখানে হয়ে যাবে দা ওয়ার্ক। এখানে দেখো কয়টা আছে? দুইটা। হয়ে যাবে কয়টা? তিনটা। তাহলে আগে ডান লিখে ফেলি। আর এবার দেখো এটার আগে একটা ভার্ব আসবে, বি ভার্ব। কি ভার্ব? এখন এই উইলটা তো উইলে থাকবে, আয়ের লগে উইল হয়, দি ভার্বের লগে কি হয়? উইল। তাহলে বি ভার্বটা যেটা আসবে, উইলের পরে ভার্বের কোনো চেঞ্জ হয়? বেস ফর্ম হয়, তাহলে দা ওয়ার্ক উইল বি ডান। এটা খেয়াল করতে হবে, দা ওয়ার্ক উইল বি ডান। বুঝছো ব্যাপারটা? এই জায়গাটা খেয়াল করতে হবে। পরেরটা আসো, I will be working. আচ্ছা, I will be doing the work. I will be doing the work. আচ্ছা, এবার খেয়াল করো, হ্যাঁ এখানে কয়টা আছে? হবে কয়টা? তাহলে the work আগে ডুইং কে কি করে বলি? আর এটাকে যেহেতু করছে একটা কি আনবো? বিং। এবার হইলো উইল বি। তাহলে আই এর সাথে উইল বি দি ওয়ার্কের লগে কি হবে? উইল বি। দা ওয়ার্ক উইল বি বিং ডান। তারপর উইল বি ডান। তোমরা একটা জিনিস খেয়াল করবা, বা বি ভার্বের পরে হয় আইএনজি না পাস্ট পার্টিসিপল হয়, কিন্তু বি ভার্বের মধ্যে শুধু বিং যেটা, এটার পরে সাধারণত শুধু পাস্ট পার্টিসিপল হয়। তার মানে বি ভার্বের পরে আইএনজিও কারেক্ট, পাস্ট পার্টিসিপল ফর্মও কারেক্ট। গ্রামাটিক্যাল অনুযায়ী আইএনজি হবে কখন? যখন অ্যাক্টিভ। পাস্ট পার্টিসিপল হবে কখন? যখন প্যাসিভ। ঠিক আছে, কিন্তু বিং যেটা, বিং এর পরে শুধু কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এটা গেল এখানে। আরেকটা ধরো, এখানের মধ্যে আই উইল হ্যাভ ডান দা ওয়ার্ক। তাহলে এখানে চলে আসবে দা ওয়ার্ক 1 2 3। তাহলে ডানটা কি হয়ে যাবে? ডানে। এবার পাস্ট পার্টিসিপল যেহেতু, পাস্ট পারফেক্ট যেহেতু, সরি যে কোনো পারফেক্ট, এটাতে কি আসবে? বিন। এটা ফিউচার পারফেক্ট। আর রইল কি? উইল হ্যাভ, উইল হ্যাভ। তাহলে আই এর লোক উইল হ্যাভ, ইয়ার লোক কি হ্যাভ? উইল হ্যাভ। শেষ। আর রইল আমাদের একটা, এইটা দিয়ে আমরা করলাম ওই যে 2022 সালের মধ্যে পদ্মা সেতু সম্পন্ন হয়ে থাকবে। তার মানে টেন্সের নলেজ হচ্ছে কি বুঝাচ্ছে? এটা ফিউচার পারফেক্ট হবে। আর এই সিস্টেমে তোমার হয়ে গেছে প্যাসিভ। বুঝছো সবাই? ওকে, এবার খেয়াল করে দেখো এই সবাই, যে I will have been doing the work। তাহলে এবার খেয়াল করো, 1 2 3 4 কয়টা হইলো? কয়টা হবে? 5টা হবে। তাহলে দা ওয়ার্কটাকে নিয়ে আসি। এবার ডুইংটা কি হয়ে যাবে?
বিং এটাকে করছি না, তাহলে বিং হবে, বিং কি হবে বলো তো, বিং, এটা বিং। তাহলে রইল কি উইল হ্যাভ বিন, তাহলে দা ওয়ার্কের উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিনে থাকবে, উইল হ্যাভ বিন। এটা হলো বিন, এটা হলো কি বিন, বাড়তে দেখতেছি আমি, বুঝছো? তাহলে দা ওয়ার্ক উইল হ্যাভ বিন বিং ডান, শেষ। এবার না বোঝার কোনো কারণ নাই। আমার মনে হয় তোমাদের যারা আছো তোমরা অ্যাক্টিভ প্যাসিভের ব্যাপারটা বুঝে গেছো, এবার টেন্সের ব্যাপারটা বুঝলেই তোমার হয়েছে। এবার আমি যদি তোমাদেরকে বলি, এই খেয়াল করো, কাজটা এই মাত্র শেষ হয়েছে, এবার তোমরা যদি না পারো তাহলে কিন্তু সমস্যা আছে। আগে তোমাকে বুঝতে হবে আমি কাজটা শেষ করেছি না কাজটা শেষ হয়েছে। তাহলে অ্যাক্টিভ না প্যাসিভ? কেউ বুঝো না এরকম আসলেও? হ্যাঁ, আচ্ছা প্যাসিভ। তাহলে কাজটা শেষ হয়েছে, তার মানে এবার আমাকে বুঝতে হবে টেন্স কোনটা। এই মাত্র বলছি, তাহলে এটা বুঝেই যাচ্ছে সাম্প্রতিক অতীত, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। তার মানে এবার তাহলে আমি করে ফেলি দা ওয়ার্ক, পারফেক্ট একটা হ্যাজ আনতেই হয়, সেটা অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, এবং লাস্টের ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হবে। দা ওয়ার্ক হ্যাজ ডান দে, কি দে পারফেক্টে সেই ভার্বটা হ্যাজের পরে, তাহলে কি হয়ে যাবে এটা বিন। দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাইনি, দরকার নেই, জাস্ট নাও, জাস্ট নাও। তার মানে এই মাত্র কাজটা শেষ হয়েছে। কত সহজ হয়ে গেল না? এই কত সহজ হয়ে গেল না? এই তুমি বুঝছো? কি নাম তোমার? চশমা ধরো। হ্যাঁ, সাবিয়া, কোথায় বাড়ি? বসো, পড়াশোনা করো নি? পড়াশোনা করবো, ঠিক আছে। এখন এই কিরে কি অবস্থা, অনেকে বলে না কাজটা চলতেছে। হ্যাঁ, কাজটা চলতেছে। এই খেয়াল করো, কাজটা চলতেছে। এখন এই ক্ষেত্রে অনেক সময় কি হয়, দা ওয়ার্ক ইজ রানিং, অনেক সময় কাজকে অ্যাক্টিভ হিসাবে ধরা হয়, নিজে নিজে হিসাবে। এটাকে আমরা যদি না ধরে যদি বলা হয় কাজটা করা হচ্ছে, কাজটা কি হচ্ছে, কাজটা করা হচ্ছে, তার মানে কাজটা করা হয় বলছে না হচ্ছে বলছে, তার মানে কন্টিনিউয়াস। তার মানে 2 ঘন্টা যাবত হচ্ছে, কোনো সময় বলে নাই, অল্প একটু, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অ্যাক্টিভ না প্যাসিভ? করা হচ্ছে, প্যাসিভ। তার মানে আসো, দা ওয়ার্ক ইজ বিং ডান, কি হচ্ছে না? আর যদি বলি কি অবস্থা, আরে বিল্ডিংটা তো 2 সপ্তাহ যাবত করাই হইতেছে, বিল্ডিংটা তো 2 সপ্তাহ যাবত কি হচ্ছে, করাই হইতেছে। তার মানে তোমাকে যেহেতু তুমি জানো 2 সপ্তাহ যাবত করা হচ্ছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, বিল্ডিংটা 2 সপ্তাহ যাবত তৈরি করা হচ্ছে ধরো দিলাম, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা নিশ্চিত ভাবে হলাম দা বিল্ডিং, কি বলতো, বিল্ডিং। এবার পারফেক্ট কন্টিনিউয়াস একটা কি আমরা হ্যাভ বিন, তারপরে এরকম, তার মানে হ্যাজ। এখন করা হচ্ছে, নিজে করে না করা হচ্ছে, আচ্ছা, তার মানে আমি আগে একটা ডান লিখে ফেলি, একটু সময় নিয়ে ডান লিখে ফেলি। ডানও দিলাম না, এটা ধরো বিল্ড লিখে ফেলি, তৈরি করা হচ্ছে, কি দিয়ে দিব এখানে, বিল্ড। এটা আবার তোমাকে জানতে হবে, বিল্ড বিল্ড বিল্ড, এটা তোমাকে জানতে হবে, বিল্ড বিল্ড বিল্ড, তার মানে তৈরি করা হচ্ছে, তার মানে আগে বিল্ড লিখে ফেলতেছে, BUILT, বিল্ড। তার মানে এটা করা হচ্ছে, কন্টিনিউয়াস, তার মানে একটা বিং আনতে হবে, কি আনতে হবে, বিং। এবার দেখো কোন কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে হ্যাজ আনতে হবে, বিনও আনতে হবে। তার মানে এই যে দেখো, ফর, এটা আবার 2 সপ্তাহ ধরে, ফর 2 উইকস, ফর 2 গত মাস থেকে, সিন্স লাস্ট, এখন থেকে মানে হলো সিন্স, আর ধরে বা যাবত হচ্ছে কি পর, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা মনে রাখতে হবে। পর মানে ধরে বা যাবত, এখানে জন্য না, আর সিন্স মানে থেকে। তাহলে এই যে দেখো, the building has been being built for 2 weeks, সহজে হয়ে যাচ্ছে। এই সবাই কি বুঝতে পারতেছো? আমার তোমাকে তো এর বাইরে কথা দিতে পারবে না, একজন বানাইতে হবে। তো আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে 12টা টেন্স আছে, এর বাইরে স্যার বানানোর কোনো সুযোগ নাই। ভাইয়া ইন্টারগেটিভ আর ইমপেরেটিভ সময় কেমনে ইমপ্যাক্ট করবে? কোনটা? ইন্টারগেটিভ আমরা তো আস্তে আস্তে বুঝো না তুমি আমার কথাটা, একটার পর একটা মাঝখান দিয়ে ঢুকাই দিলে হবে? এটা কি আগের সিস্টেমে পাইছো তুমি? স্কুল কলেজে মাঝখান দিয়ে দিছো, অ্যান্সার করছে, জেনে গেছে এই জিনিসগুলো, বুঝো না তুমি আমার কথাটা?
এটা সিস্টেমটা হচ্ছে ওভারঅল সবাই জানা, কিন্তু আমরা আগে কি হইতাম দেখো একটু খেয়াল করো, ক্লাসের মাঝখান দিয়ে যারা একজন প্রশ্ন করলো, কঠিন একটা প্রশ্ন একজন অ্যান্সার দিল, আমরা সবাই তার দিকে নজর তাকায় থাকতাম, ঠিক না, যে ভালো ভাই এই জিনিসগুলো, আর আমি কিছুই না। কিন্তু আমার জিনিসটা হচ্ছে ভেঙে দিচ্ছি, ওভারঅল সবাই ভালো হবে, একটার পর একটা একটার পর একটা, আমি তো জানি কোনটার পর কোনটা নিতে হবে। বুঝো না তুমি আমার কথাটা? তোমার কোশ্চেনের জন্য ধন্যবাদ, কারণ এই জিনিসটা বলাতে এই জিনিসটা আবার আমি বলতে পারছি, ঠিক আছে? কারণ আগের যে সিস্টেম আছে ওই সিস্টেমে ইংরেজি ডেভেলপ জীবনও সম্ভব না। ডেভেলপমেন্ট বলতে যদি তুমি বলো যে হ্যাঁ বাংলাদেশের মানুষ মনে করো কয়েক কোটি টাকার গাড়িতেও চলে, খুব ভালো দামি পানিও খায়, এখন বিদেশিরা এসে না বাংলাদেশ খুব ভালো, কারণ সে গুলশান বনানী এলাকায় ঘুরতে ছিল, খুব দারুণ খুব সুন্দর, তাহলে হইব? আমাকে ওভারঅল সব দেখতে হবে। এখন তুমি বলতে পারো স্বাভাবিক জিনিস, এই জায়গায় বসে যখন আমরাও ছিলাম তখন আমাদেরও চিন্তা ছিল, যদিও আমাদের এরকম অনেকের চিন্তা ছিল সবাই মিলে ভালো করা বাইরে, তারপরেও নিজস্ব চিন্তা ছিল আমি ভালো করি, আরেকজন করলে কি হলো, না হইলো, কিন্তু যখন তুমি এই জায়গায় চলে আসবা তখন তোমার অনেক কিছু চিন্তা করতে হবে। এটা বাস্তবতা, এটা তুমি এখন বুঝবা না, এটা তুমি এখন বুঝবা না। যদি তুমি কখনো ম্যাজিস্ট্রেট হও, ইউনো হও, কোন একটা দায়িত্ব নাও, রাজনীতি করো, তখন তুমি বুঝবে যে আমি যে জায়গায় করতেছি সবাই যেন ভালো ভালো, সবাই যেন খুশি থাকে। একজন নেতা চাবে তার আন্ডারে যারা আছে সবাই যেন খুশি থাকে, আর যারা হচ্ছে কর্মী তারা চাবে যে কে খুশি থাকলো না থাকলো নেতা আমার শুধু খুশি করলো। কিন্তু যদি কর্মীরও চিন্তা থাকে ওই একই রকম যে নেতা সবাই খুশি থাকবে, আমিও কিছু পাই সবাই পাবে, তাহলে এটা ভালো, ঠিক আছে না? এখন এটা তুমি বুঝতে পারবে না, তোমাকে হাজারো বুঝাইলো তুমি, কারণ তোমার নলেজটা কতটুকু। ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি হচ্ছে না হচ্ছে, কোন জায়গায় কি প্রবলেম না প্রবলেম, এটা তো আমরা নোটিস করে আসছি, দেখছি, দেখতে 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 অভ্যস্ত, কোন তোর কার কতটুকু তোর কি পড়াবে না পড়াবে, কিন্তু তোমার কাছে তো এটা নতুন, তোমার কাছে তো এটা নতুন। এখানে তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বিহেভিয়ার হবে একরকম, আমার হবে একরকম, এটা স্বাভাবিক, এটা দোষের কিছু না। হ্যাঁ, তবে তোমাকে যদি আমি গাইড দিতে পারি ওই রকম ভাবে তাহলে ভালো, তুমি ওইভাবে নর্মাল থাকবা। যেটা আমার স্টুডেন্টগুলোর মধ্যে এই জিনিসটা, বিশ্ববিদ্যালয়ে গেলে অন্তত সে অত বেশি উড়ে না, কারণ ভালো করার আরো সুযোগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তার বিশ্বের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় না, মোটামুটি 500-1000-এর মধ্যে আসছে, মাঝে মধ্যে বলে এই জিনিসগুলো। তার মানে তুমি এর থেকে ভালো কিছুতে যাও, আরো সুযোগ আছে। কারণ এখানে যদি তুমি অনেক বিশাল মনে করে তুমি শেষ হয়ে যাও, তাহলে তো তুমি বোকা, ঠিক আছে? যাই হোক, তো এখন একটু খেয়াল করো, এখন আমরা যদি বলি যে কাজটা গতকাল করা হয়েছিল, তাহলে আমি বুঝে গেছি এটা ফার্স্ট ইনডিফিনিট। এটা কি ইনডিফিনিট? ফার্স্ট ইনডিফিনিট। তাহলে আমি মুখে মুখে বলে দিচ্ছি দা ওয়ার্ক ওয়াজ ডান, দা ওয়ার্ক ওয়াজ ডান, লাস্ট গতকাল ইয়েস্টারডে। বুঝছো ব্যাপারটা? আর ধরো তুমি আসার আগে কাজটা সম্পন্ন হয়ে গেছিল, এখন একটা হইলো কি তুমি আসা, এটাকে অ্যাক্টিভে রাখছি, তুমি আসাটা কিসে রাখছি, কিন্তু কাজটা সম্পন্ন হয়ে গেছে এটা কিসে, প্যাসিভে। তার মানে অতীতে দুইটা কাহিনীর, একটা অ্যাক্টিভে একটা প্যাসিভে। অতীতের অতীত যেটা সেটা কিসে ছিল, প্যাসিভে, কারণ তুমি আসার আগেই কাজটা সম্পন্ন হয়ে গেছে। তাহলে দা ওয়ার্ক হ্যাড বিন কমপ্লিটেড, হ্যাড বিন কমপ্লিটেড বিফোর ইউ কাম, বিফোর সরি কেম, বিফোর ইউ কেম, বিফোর ইউ কেম। এরপরে আমরা অনেক সময় বলি না তুমি আসার পূর্বে কাজটা সম্পন্ন হয়ে যাবে, এই খেয়াল করো কি বলি, এটা দেখো, তুমি আসার পূর্বে কাজটা সম্পন্ন হয়ে যাবে। অনেক সময় আমরা এভাবে কথা বলি, বা আমরা বলি যে তুমি আসার পূর্বে আমি কাজটা সম্পন্ন করে থাকবো, আবার অনেক সময় বলি তুমি আসার পূর্বে কাজটা সম্পন্ন হয়ে যাবে। আচ্ছা, তুমি আসার পূর্বে কাজটা সম্পন্ন হয়ে যাবে, কাজটা সম্পন্ন হয়ে যাবে ফিউচার। তাহলে ফিউচার হচ্ছে একটা বাউন্ডারি থাকবে, যে 8টার মধ্যে 9টার মধ্যে, শনিবারের মধ্যে, রবিবারের মধ্যে, এটা যেমন বাউন্ডারি, তার মানে তুমি আসার পূর্বে, তুমি আসার পরে, এগুলো এক একটা বাউন্ডারি। তার মানে এটা ফিউচার পারফেক্ট টেন্স। তার মানে এটা কোন টেন্স? বুঝছো ব্যাপারটা? তোমরা কি বুঝতে পারছো? কে কে বুঝছি কত বলতো? গুড গুড। তার মানে তুমি আসাটা এখানে বাউন্ডারি, সবসময় যে 8টা 9টা বাউন্ডারি থাকে তা না, অনেক সময় তুমি আসা, সে আসা, এগুলো বাউন্ডারি হতে পারে। এই ক্ষেত্রে বাই দা টাইমের জায়গায় একটা বিপদ। এখন তাহলে বিপদ তুমি আসার পূর্বে, ঠিক না, কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। এখন ফিউচার পারফেক্ট হবে বিপরীতের আগে, তাহলে ফিউচার পারফেক্টের একটা নিয়ম আছে। আবার বিপরীতের আগে ফিউচার পারফেক্ট হলে বিপরীতের পরে কি হয় বলো বলো? প্রেজেন্ট ইনডিফিনিট। পাস্ট পারফেক্ট হলে ফার্স্ট ইনডিফিনিট, কিন্তু ফিউচার পারফেক্ট হলে, তাহলে তুমি আসাটা হইলে আমরা লিখে ফেলি ইউ কাম, ইউ কি কাম। এবার কাজটা আমি কাজটা সম্পন্ন করবো বলছি না, কাজটা সম্পন্ন হয়ে যাবে, তাহলে দা ওয়ার্ক,
দা ওয়ার্ক উইল তো একটা অটো আসে আর পারফেক্ট একটা হ্যাভ আসে। আর এটা কাজটা যদি নিজে করতো, আমি করতাম নিজে, তাহলে হ্যাভে পরে ডান হয়ে যেত। কিন্তু এখানে একটা বি বার বসবে, পারফেক্টে তাহলে বিন হবে। কি হবে বলো তো? বিন, বিন। আর এখানে কি হবে? ডান। তাহলে দা ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বা উইল হ্যাভ বিন কমপ্লিটেড, উইল হ্যাভ বিন কমপ্লিটেড বিফোর ইউ কাম, বিফোর ইউ কাম। কি বুঝা যাচ্ছে? বুঝা যাচ্ছে? তার মানে আমরা মোটামুটি এখন টেন্সের যে জিনিসগুলো, ভোকাবুলারি বা এই জিনিসগুলো এগুলো করতে পারবো, না করতে পারার কোনো কারণ নাই। এরপরে আমাদের 1 নম্বর লেকচার থেকে যখন আবার একটু রিভিশনে যাব, তখন ক্লজ সিস্টেমের এগুলো হইলে সেন্টেন্স, বড় বড় সেন্টেন্স হইলেও তুমি ধরতে পারবা। তাহলে ক্লাস কোনো অবস্থা মিস করা যাবে না। এখন অনেকেই বাড়ি চলে গেছে, আর কালকে মনে হয় তোমাদের বলা হয়েছিল যে ক্লাস হবে না, বলছে যে ক্লাস হবে না। যাকে এটা অবশ্য ওনাদের দোষ না, কারণ আমি বলে দিছি আমি আর ক্লাস নিব না এদের আগে। পরে আবার আসলাম এখন এই জিনিসটা, তো এই কারণে ভিডিওটা রাখছি। যারা আছে তোমাদের ফ্রেন্ড সার্কেল তাদেরকে ভিডিওটা বলবা যে দেখে নিতে, হ্যাঁ শেয়ার করো বা এই জিনিসগুলো দেখে নিতে বলবো। আমরা ওখান থেকে লিঙ্ক দিয়ে পাঠিয়ে দিবে মেসেজ, তাহলে তোমরা দেখতে পারো। আচ্ছা, এবার আজকে যেটা পড়াবো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কতক্ষণ আছে টাইম? 15 মিনিট, ঠিক আছে। পজিটিভ ভার্ব, এটা খুব গুরুত্বপূর্ণ। কি বলতো এটা? এই ও কোন প্যান্টটা তো বন্ধ করা হয়েছে না? হ্যাঁ? এটা মনে রাখতে পারবে যে ইউনিটে এসি চালায়া আমার ঘরে পুরো ঠান্ডা করে ফেলছে গরমের দিন। রিমোটটা নিয়ে যায় কেন? হ্যাঁ, রিমোটটা ইয়ে করে দাও, এসি ঠান্ডা কমে যাবে, গরম বাড়ায়। কারণ এই ছোট্ট রুমে 2 টন করে 4 টনের এসি চলতেছে। চেষ্টা করে, মনে করো ইউনিট একটা জিনিস চেষ্টা করে যে শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ করার জন্য চেষ্টা করে। কারণ এখানে হয় কি, অন্যান্য গুলোতে ভালো স্টুডেন্ট বাছাই করে নিয়ে তাদেরকে আলাদা, কারণ তারা চান্স পাবে, তাদের দিয়ে লাভ, বুঝলো না? তোমার থেকে তো এটা হয়েছে, এই জায়গাতে এটা করতেছি না। এটা তুমি হচ্ছে যখন আরেকটার সাথে তুলনা করবে তখন তুমি বুঝতে পারবে, এছাড়া তো বুঝতে পারবে। ওকে, পজিটিভ ভার্ব। আচ্ছা, পজিটিভ ভার্বের যে ব্যাপারটা একটু খেয়াল করো। এই জায়গাটা হচ্ছে আমি বেশিক্ষণ আলোচনা করব না, মোটামুটি আলোচনা করে দিয়ে দেবো, কারণ একদিনে বাড়তি তোমরা নিতে পারবে।